আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 7 ফেব্রুয়ারি, শনিবার। আজকের সন্ধ্যার সমগ্র বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: প্রার্থী বাছাই নিয়ে বিজেপিতে শুরু হয়েছে জোর তৎপরতা, তুঙ্গে রাজনৈতিক উৎকণ্ঠা, অনিশ্চিত বিজেপির 22 বিধায়ক মন্ত্রী, কাচি নীতি, উৎকণ্ঠা গেরুয়া শিবিরে। জাপানিজ এনকেফেলাইটিস, লাল সংকেত শ্রীভূমিতে, ভ্যাকসিন না নিলে বেতন নয়। অনুদানের শর্ত বেঁধে আজ মুখ্যমন্ত্রীকে সুপারিশ পাঠাচ্ছেন ব্যবসায়ীরা। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বরদরবায় উত্তেজনা, শঙ্করদেবকে অপমান করছে বিজেপি, অভিযোগ কংগ্রেসের। মিয়ানা অসমিয়ার পক্ষে স্পষ্ট করুন, গৌরবকে বললেন হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর লিংক রোডে ড্রেন ফুটপাত নির্মাণের ধীর গতি, সরব জেলা কংগ্রেস। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে হাইলাকান্দিতে প্রশাসনের বৈঠক। পাতারকান্দিতে 1000 পরিবারকে উচ্ছেদ নোটিশ, জনমনে আতঙ্ক। উদারবন্দের 8টি বাগান হাসপাতালের উন্নয়নে অর্থ বরাদ্দ সরকারের, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নই লক্ষ্য, বললেন বিধায়ক মিহির। রামকৃষ্ণনগরে হিন্দু মহাসম্মেলন কাল, আরএসএস এর শতবর্ষ পূর্তি। ভোটে হেরে এখানে প্রচার পেতে এসেছেন প্রশান্ত কিশোরের জন সুরজকে কড়া দমক সুপ্রিম কোর্টের। এবং সর্বশেষ খবরটি হল 750 বিমানের মধ্যে 400তেই ত্রুটি, কেন্দ্রীয় রিপোর্টে উদ্বেগ। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রার্থী বাছাই নিয়ে শুরু তৎপরতা তুঙ্গে সব শিবিরে। আসাম বিজেপির অন্দরেও শুরু হয়ে গিয়েছে নীরব কিন্তু গভীর রাজনৈতিক টানাপোড়েন। কে থাকবেন, কে বাদ পড়বেন, এই প্রশ্নটাই এখন ঘুরছে দলীয় বৈঠক, সংগঠনের অন্তর্মহল এবং কেন্দ্রভিত্তিক রাজনৈতিক আলোচনায়। টানা তৃতীয়বার ক্ষমতা ধরে রাখার লক্ষ্যে বিজেপি যে এবার আর চেনা মুখের উপর নির্ভর করতে চাইছে না, তার ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার বক্তব্য, সব বিধায়ক যে টিকিট পাবেন এমন নয়, নতুন মুখ আসবেই। রাজনীতির ভাষায় এই বার্তাই স্পষ্ট, দলের অন্দরে অস্বস্তির ফারত ছড়িয়ে দেওয়ার জন্য। বিভিন্ন সূত্রে একটি সম্ভাব্য টিকিট কর্তন তালিকা প্রকাশ্যে এসেছে। প্রত্যাশিতভাবেই বিজেপির তরফে ওই তালিকা নিয়ে আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি নেই। তবু রাজনৈতিক মহলে তালিকাটি ঘিরে চর্চা থামছে না, কারণ নামের বাইরে এই তালিকা বহন করছে এক গভীর রাজনৈতিক সংকেত। এবার বিজেপি নিজের লোকদেরও ছাড় দিতে রাজি নয়, ভোটের অঙ্কই শেষ কথা। দলীয় সূত্রের দাবি, এবারের মনোনয়ন প্রক্রিয়া আগের তুলনায় অনেক বেশি কঠোর এবং ফলাফল কেন্দ্রিক। সিনিয়রিটি, মন্ত্রিত্ব কিংবা সাংগঠনিক পদ এবং সবকিছুই এখন গৌণ। মূল প্রশ্ন, সংশ্লিষ্ট বিধায়ক তার কেন্দ্রে কতটা গ্রহণযোগ্য, গণ অসন্তোষ কোথায় জমেছে, আর কোন কেন্দ্রে বিজেপির জয়ের সম্ভাবনা কম। ভোট যেহেতু সামনে, তাই ঝুঁকি নিতে চাইছেন না শীর্ষ নেতৃত্ব। আর এই আবহেই একে একে উঠে আসছে একাধিক পরিচিত নাম। ডিগবইয়ের সুরেন ফুকন, মোরানের চক্রধর গগৈ, তিনসুকিয়ার সঞ্জয় কিষান, ডিব্রুগড়ের প্রশান্ত ফুকন, মাহমরার যোগেন মোহন, সোনারীর ধর্মেশ্বর কুঁয়র, যোরহাটের হিতেন্দ্রনাথ গোস্বামী, বিহালির দিগন্ত কাটুয়াল, বিশ্বনাথের প্রমোদ বরঠাকুর, বরসলার গণেশ লিম্বু, দিশপুরের অতুল বোরা, পূর্ব গুয়াহাটির সিদ্ধার্থ ভট্টাচার্য, পলাশবাড়ির হেমাঙ্গ ঠাকুরিয়া, নলবাড়ির চন্দ্রমোহন পাটোয়ারি, ভবানীপুরের ফরিদর তালুকদার, ডিফুর বিদ্যা সিং ইংলেং, হাফলংয়ের নন্দিতা গারলুসা, উদারবন্দের মিহির কান্তি সোম এবং হাজর সুমন হরিপ্রিয়া। সব মিলিয়ে প্রায় 22 জন বর্তমান বিধায়ক ও মন্ত্রীকে ঘিরেই বাড়ছে অনিশ্চয়তা। এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে রাতাবাড়িও। রাজনৈতিক সূত্রের খবর, রাতাবাড়ির বর্তমান বিধায়ক বিজয় মালাকারও এবার টিকিট থেকে বঞ্চিত হতে পারেন। দলীয় মূল্যায়নে তার কেন্দ্রে গণসংযোগ এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে বলেই দাবি। যদিও এ বিষয়ে বিজেপির তরফে প্রকাশ্যে কিছু বলা হয়নি, তবু এই জল্পনা ছড়িয়ে পড়তেই রাতাবাড়িতে রাজনৈতিক আলোচনা তীব্র হয়েছে। খোঁজ নিয়ে জানা যাচ্ছে, এই অনিশ্চয়তার আবহে রাতাবাড়িতে তৎপরতা বেড়েছে। দলীয় কর্মীদের সঙ্গে ঘন ঘন বৈঠক, উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরা, সংগঠন চাঙ্গা করার চেষ্টা। সব মিলিয়ে রাজনৈতিক ময়দানে নড়াচড়া স্পষ্ট। রাজনৈতিক মহলের ব্যাখ্যা,
এটি নিছক সাংগঠনিক সক্রিয়তা নয়, বরং আসন্ন টিকিটের লড়াইয়ে নিজের অবস্থান শক্ত করার মরিয়া প্রচেষ্টা। একই ছবি ধরা পড়েছে রাজ্যের অন্যান্য কেন্দ্রেও। বহু বিধায়ক হঠাৎ করেই নিজেদের এলাকায় গণসংযোগ বাড়িয়েছেন। বাড়ি বাড়ি পৌঁছে ভোটারদের সঙ্গে কথা, কর্মী সভা, উন্নয়নের হিসাব, সবকিছুর গতি বেড়েছে একসঙ্গে। পরবর্তী খবরটি হলো লাল সংকেত শ্রীভূমিতে ভ্যাকসিন না নিলে বেতন নয়। আসামের দুটি জেলায় লাল সংকেত জারি করেছে কেন্দ্র সরকার। এর মধ্যে রয়েছে শ্রীভূমি জেলাও। মূলত কেন্দ্রের নোটিশে নড়ে চড়ে বসেছে রাজ্য সরকার। এরপরই আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে সব সরকারি কর্মচারী সহ কলেজ পড়ুয়াদের ভ্যাকসিন নেওয়ার নির্দেশ জারি করেছেন শ্রীভূমির জেলা শাসক। ভ্যাকসিন না নিলে বেতন আটকে দেওয়ারও হুমকি দিয়েছেন তিনি। জাপানি এনকেফেলাইটিস সংক্রমণ নিয়ন্ত্রণে সচেষ্ট রয়েছে কেন্দ্র সরকার। গত বছর আসামের বিভিন্ন জেলায় এই সংক্রমণে আক্রান্ত হয়ে মারা গেছেন বেশ কয়েকজন। গোটা রাজ্যে মৃতের সংখ্যা 79 জন। এর মধ্যে সবচেয়ে বেশি মারা যান নলবাড়ি জেলায়। গত বছর শ্রীভূমি জেলায় 2 জনের শরীরে জাপানি এনকেফেলাইটিস সংক্রমণ শনাক্ত করা হয়েছিল। এবার সেই শ্রীভূমি জেলা নিয়ে লাল সংকেত জারি করেছে কেন্দ্র। এদিকে রাজ্য সরকারের তরফে আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে ভ্যাকসিনেশন প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ জারি করা হয়েছে। সব বিভাগীয় আধিকারিককে নোটিশ জারি করেছেন জেলা শাসক। এতে 15 থেকে 65 বছর বয়সের মধ্যে সব পড়ুয়া সহ সরকারি কর্মীদের ভ্যাকসিন নেওয়ার নির্দেশ জারি করেছেন তিনি। সঙ্গে স্যালারিস্টের সঙ্গে ভ্যাকসিনের সার্টিফিকেট কপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। নির্দেশ না মানলে বেতন আটকে দেওয়ারও হুমকি দিয়েছেন জেলা শাসক। এদিকে জেলা শাসকের নির্দেশে সরকারি কর্মীরা ভ্যাকসিন নিতে শুরু করেছেন, যদিও একাংশ এমন নির্দেশে অসন্তুষ্টি ব্যক্ত করে চলেছেন বলেও জানা গেছে। পরবর্তী খবরটি হলো অনুদানের শর্ত বেঁধে মুখ্যমন্ত্রীকে আজ সুপারিশ পাঠাচ্ছেন ব্যবসায়ীরা। শিলচর শহরের মূল ব্যবসা কেন্দ্র সেন্ট্রাল রোড ধরে ফ্লাইওভার তৈরি হলে ব্যবসায়ীদের কি কি সমস্যা হতে পারে, সমস্যাগুলির সমাধান তারা কিভাবে চাইছেন, এ সম্পর্কে তাকে 4 দিনের মধ্যে লিখিত রিপোর্ট দিতে হবে। সেন্ট্রাল শিলচর ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা দিশপুরে তার সঙ্গে দেখা করতে গেলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একথাই বলেছিলেন ব্যবসায়ীদের। দিশপুর থেকে ফিরে আসার পর ব্যবসায়ীরা প্রকল্পটি নিয়ে তাদের মূল সমস্যা ও এর সমাধান সংক্রান্ত প্রস্তাবের একটি রূপরেখা বানিয়েছেন, যা আজ পাঠিয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর কাছে। তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য খবর হলো সমস্যা ও সমাধানের পথ বাতলাতে গিয়ে ব্যবসায়ীরা সরকারের ফ্লাইওভার তৈরির সিদ্ধান্তে শেষ সিলমোহর দিয়ে দিলেন। শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে হাইলাকান্দি রোডের সুপার স্টপ মল বিল্ডিং পর্যন্ত রয়েছে প্রস্তাবিত ফ্লাইওভারের রুট। এই রুটে ফ্লাইওভার বানাতে হলে ব্যবসায়ীদের কোন কোন গুরুতর সমস্যার সমাধান হওয়া প্রয়োজন, সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে এর ব্যাখ্যা দিয়েছেন সেন্ট্রাল শিলচর ট্রেডার্স অ্যাসোসিয়েশনের মুখপাত্র প্রসেনজিৎ দাশগুপ্ত। তিনি বলেন, প্রথমত ফ্লাইওভারের রুটে যেসব ব্যবসায়ী দোকানঘর ভাড়া নিয়ে এতদিন ধরে ব্যবসা করে এসেছেন তাদের জন্য পর্যাপ্ত আর্থিক অনুদানের ব্যবস্থা করতে হবে সরকারকে। লিখিত রিপোর্টে মুখ্যমন্ত্রীর কাছে সমাধান সূত্র হিসেবে এই দাবি জানানো হয়েছে। কেন আর্থিক অনুদান? প্রসেনজিৎ দাশগুপ্ত বলেন, ফ্লাইওভারের রুটে জমি অধিগ্রহণ করতে গিয়ে বিল্ডিং মালিকদের ক্ষতিপূরণ দেবে সরকার। এই ক্ষতিপূরণ থেকে 1 টাকাও পাবেন না ভাড়াটে ব্যবসায়ীরা, অথচ তারাই হচ্ছেন এই রুটের ব্যবসায়ী। এই জন্যই ফ্লাইওভার বানালে সরকার সবার আগে জীবন সংকটে পড়া ওই ভাড়াটে ব্যবসায়ীদের ভবিষ্যৎ সুরক্ষায় আর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থা করুক। প্রসেনজিৎ দাশগুপ্ত বলেন, দ্বিতীয়ত ফ্লাইওভারের জন্য জমি অধিগ্রহণ করতে গিয়ে সেন্ট্রাল রোড সহ আরো কিছু জায়গায় বাড়ি মালিকদের পুরো বিল্ডিংই ভাঙনের আওতায় চলে যাবে। পুরো বিল্ডিং ভাঙ্গার কবলে চলে গেলে ওই জায়গায় আর নতুন কোনো দোকানঘর বানানো যাবে না। ফলে সমীক্ষার মাধ্যমে এই ধরনের বিল্ডিং এর সংখ্যা বের করে সরকার বড় অঙ্কের আর্থিক অনুদান তুলে দিক সেই সব বিল্ডিং মালিকের হাতে। তৃতীয়ত, যারা ব্যাংক লোন নিয়ে রাস্তার পাশে বিল্ডিং বানিয়েছেন তাদেরও আর্থিক সাহায্যের প্রয়োজন রয়েছে। অ্যাসোসিয়েশনের ব্যাখ্যা, যখন ফ্লাইওভারের নির্মাণ কাজ চলবে তখন সব দোকানপাট 2 বছরের জন্য বন্ধ থাকবে। ফলে বিল্ডিং মালিকদের তখন কোনো রোজগার বা উপার্জন হবে না। উপার্জন না থাকায় তাদের পক্ষে লোনের সুদ বা কিস্তির টাকা মেটানো সম্ভব হবে না। এই অবস্থায় সরকার সব তথ্য সংগ্রহ করে ব্যাংকের সঙ্গে বসে বিল্ডিং মালিকদের ইএমআই মুকুব কিংবা সরকারি আর্থিক সাহায্যের মাধ্যমে কিস্তি মেটানোর ব্যবস্থা করে দিতে হবে।
এদিকে পুরনো বিল্ডিং প্রসঙ্গেও শর্ত দিয়েছেন ব্যবসায়ীরা। অ্যাসোসিয়েশনের মুখপাত্র বলেন, শহরে ফ্লাইওভারের রুটে বহু বিল্ডিং রয়েছে যেগুলির বয়স 50 থেকে 60 বছর পেরিয়ে গেছে। প্রশাসন তো তার নির্মাণ সংস্থার লোকেরা যখন জমি অধিগ্রহণের জন্য ভাঙ্গাভাঙ্গি শুরু করবে, তখন পুরনো ওই বিল্ডিংগুলির কোথাও পুরোটা কোথাও বা অর্ধেক ভেঙে পড়তে পারে। এই ধরনের বিল্ডিং শনাক্ত করে উপযুক্ত আর্থিক সহায়তার ব্যবস্থা করতে হবে সরকারকে। এছাড়া প্রতিটি বড় ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদের জীবন সুরক্ষার জন্য আর্থিক প্যাকেজ দিতে হবে সরকারকে। কারণ ব্যবসা 2 বছরের জন্য বন্ধ হয়ে গেলে দোকান মালিকরা কর্মচারীদের বসিয়ে রেখে বেতন দিতে পারবেন না। প্রসেনজিৎ বাবু বলেন, গুরুত্বপূর্ণ এই সমস্যাগুলির সমাধান করে দিয়ে সরকার ফ্লাইওভার বানালে তাদের আপত্তি থাকবে না। পরবর্তী খবরটি হলো, বিধানসভা নির্বাচন যতই গনিয়ে আসছে ততই মিয়ার বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দেড়গাঁওয়েও মুখ্যমন্ত্রীর মুখে সেই মিয়া। তিনি বলেন, মিয়া হচ্ছে বাংলাদেশ থেকে আসা মুসলমান। আসামে এসে মিয়া মুসলমান লক্ষ লক্ষ বিঘা জমি দখল করেছে। আসামের প্রায় 32 লক্ষ বিঘা জমি দখল করেছে। এই মিয়ারা এতদিন বরপেটা দুবড়িতে সীমাবদ্ধ ছিল। এবার তারা মার্গারিটা দুলিয়াজানেও ঢুকে পড়েছে। কংগ্রেস তো তা গৌরব গগৈকে লক্ষ্য করে মুখ্যমন্ত্রী শর্মার আহ্বান। কংগ্রেস দল অসমিয়ানা মিয়ার পক্ষে, সে নিয়ে জনতা তাদের প্রশ্ন করবে। ফলে কংগ্রেস বা গৌরব গগৈ তা স্পষ্ট করুন। পরবর্তী খবরটি হলো, শিলচর লিংক রোডে ড্রেন ফুটপাত নির্মাণে ধীরগতি, সরব জেলা কংগ্রেস। শিলচর শহরের লিংক রোড এলাকায় দীর্ঘদিনের জলমগ্ন সমস্যার স্থায়ী সমাধানে ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের ধীরগতি নিয়ে সরব হলো জেলা কংগ্রেস। 550 মিটার দীর্ঘ ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজ শুরু হলেও কাজের ধীর গতিকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ করেছেন কাছাড় জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল। তিনি দলীয় কর্মীদের নিয়ে নির্মাণস্থল পরিদর্শন করে সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত কাজ শেষ করার দাবি জানান। পরিদর্শনকালে অভিজিৎ পাল জানান, লিংক রোড এলাকার বাসিন্দারা প্রতি বর্ষায় ভয়াবহ জলাবদ্ধতার সমস্যায় ভোগেন। তিনি বলেন, বৃহত্তর লিংক রোড প্রতি বছর বর্ষাকালে জলমগ্ন হয়ে পড়ে। এলাকাবাসীদের করে নোংরা জল প্রবেশ করে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে এবং শিশু ও বৃদ্ধদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এই সমস্যার সমাধানে বহুবার আন্দোলনে নামতে হয়েছে স্থানীয় মানুষকে। আগামী মাস থেকেই বর্ষা শুরু হবে, কিন্তু এই ধীরগতিতে কাজ চললে পরিস্থিতি আবারও সংকটজনক হয়ে উঠবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আরো উল্লেখ করেন, চলতি বছরের জানুয়ারি মাসে এই নির্মাণ কাজ শুরু হলেও এখনো তা সম্পূর্ণ হয়নি, যা এলাকাবাসীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। পরবর্তী খবরটি হলো, আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা কমিশনার ও জেলা নির্বাচন আধিকারিক অভিষেক জৈনের সভাপতিত্বে এই বৈঠক জেলা কমিশনারের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন হাইলাকান্দির সিনিয়র পুলিশ সুপার অমিতাভ সিনহা সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিক। বৈঠকে ভোট কেন্দ্রের প্রস্তুতি, নির্বাচন সংক্রান্ত সরঞ্জাম ও পরিবহন ব্যবস্থা, কর্মী নিয়োগ, দপ্তরগুলির মধ্যে সমন্বয় এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভোট যাতে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পরবর্তী খবরটি হলো, বিহার বিধানসভা নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে প্রশান্ত কিশোরের দল জন সুরজের দায়ের করা মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, এই বিষয়ে সরাসরি শীর্ষ আদালতের হস্তক্ষেপের কোনো কারণ নেই। শুনানির সময় প্রধান বিচারপতি কড়া ভাষায় বলেন, আপনাদের দল কত ভোট পেয়েছে, মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে, আর এখন প্রচারের জন্য এই আদালতকে ব্যবহার করতে চাইছেন। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে হওয়া বিহার নির্বাচনে প্রথমবার ভোটের ময়দানে নেমেছিল জন সুরজ। 238টি আসনে প্রার্থী দিলেও একটি আসনেও জিততে পারেনি দলটি। এই ফল বাতিলের দাবিতে জন সুরজ অভিযোগ তুলে ভোট চলাকালীন আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে শাসক জেডিইউ বিজেপি জোট। শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচিও জন সুরজের আইনজীবীদের প্রশ্ন করেন, আপনারা ক্ষমতা এলে কি নিজেরা একই কাজ করবেন না? একই সঙ্গে সুপ্রিম কোর্ট মামলাটি বিহার হাইকোর্টে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়।
বেঞ্চের পর্যবেক্ষণ, এটি সর্বভারতীয় কোনো বিষয় নয়। রাজ্যে হাইকোর্ট রয়েছে, সেই প্রতিকার গ্রহণ করুন। সেখানে না যাওয়ার যুক্তি কি? পরবর্তী খবরটি হলো, দেশের বিমান পরিষেবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ালো কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের রিপোর্ট। লোকসভায় পেশ করা তথ্য অনুযায়ী গত এক বছরে পরীক্ষা হওয়া 754 বিমানের মধ্যে প্রায় 400 বিমানেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। তালিকার শীর্ষে রয়েছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো। গত বছরের জানুয়ারি থেকে শুরু হওয়া এই পরীক্ষায় দেখা যায় 377 বিমানে এমন ত্রুটি পাওয়া গেছে, যা বারবার দেখা দিয়েছে। মেরামত করা হলেও পরে আবার সেই সমস্যা ফিরে এসেছে, ফলে বিমানগুলির রক্ষণাবেক্ষণ নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। ইন্ডিগোর বিমানের সংখ্যা সবচেয়ে বেশি হওয়ায় তাদের 405টি বিমান পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে 148টিতে ত্রুটি পাওয়া গেছে, অর্থাৎ প্রায় 36%। সংখ্যার বিচারে ইন্ডিগো এগিয়ে থাকলেও শতাংশের হিসেবে শীর্ষে এয়ার ইন্ডিয়া। তাদের 267টি বিমানের মধ্যে 191টিতেই ত্রুটি ধরা পড়েছে, যা প্রায় 72%। স্পাইসজেট ও আকাশার বিমানেও ত্রুটি ধরা পড়েছে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। তবে সব ত্রুটি যে বিপজ্জনক তা নয়। কেন্দ্র জানিয়েছে, ভাঙ্গা আসন বা খারাপ টিভি স্ক্রিনের মতো সমস্যাও এই তালিকায় অন্তর্ভুক্ত। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।